আজ বিশ্ব রাজনীতির মঞ্চে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র এমন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়েছে, যার জন্য আমাদের দেশ দীর্ঘ 4 দশক ধরে অপেক্ষা করছিল। যুদ্ধবিমানের মূল হৃদয় বলা হয় তার ফাইটার জেট ইঞ্জিনকে। আর এই ইঞ্জিন তৈরির ক্ষমতায় এতদিন বিশ্বমঞ্চে ভারতের হাত শক্ত করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটে গেছে। ভারত সরকার তার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এয়ারক্রাফট অর্থাৎ অ্যামকা মার্ক 2 এর জন্য নিজেদের তৈরি 120 কিলো নিউটন শক্তিশালী আধুনিক ইঞ্জিন তৈরির জন্য সমস্ত প্রশাসনিক অনুমতি সম্পন্ন করে ফেলেছে। ফরাসি প্রতিরক্ষা সংস্থা স্যাফরান এবং ভারতের জিটিআরই যৌথ উদ্যোগে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। এটি কেবল একটি যন্ত্র তৈরির চুক্তি নয়, এটি বিশ্ব রাজনীতিতে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি এবং আত্মনির্ভর ভারতের চূড়ান্ত জয়ধ্বনি। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই বিশেষ পর্বে আমরা চুলচেরা বিশ্লেষণ করব যে কিভাবে $7 বিলিয়ন এই চুক্তি আমেরিকার মতো মহাশক্তিধর দেশকে স্পষ্ট বার্তা দিচ্ছে এবং কিভাবে ভারত বিশ্বের সেই 4-5টি নির্বাচিত এলিট দেশের দলে নিজের জায়গা পাকা করে নিল। খবরটি সরাসরি জাতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক্সক্লুসিভ রিপোর্ট থেকে সামনে এসেছে। খ্যাতনামা ডিফেন্স এডিটর শিশির গুপ্তার এই রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে ভারত নিজের প্রথম হোমগ্রোন ফাইটার জেট ইঞ্জিন পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ডিফেন্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সমস্ত ইন্টারমিনিস্ট্রিয়াল ক্লিয়ারেন্স পাওয়ার পর ফাইলটি এখন পৌঁছে গেছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ সিসিএস অ্যাপ্রুভালের জন্য। খুব শীঘ্রই, সম্ভবত স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই রাষ্ট্রনেতাদের কাছ থেকে আমরা এই আনুষ্ঠানিক ঘোষণা শুনতে পেতে চলেছি। এই ডিলটি বাস্তবায়িত হলে ভারত আর কোনো বিদেশি রাষ্ট্রের কাছ থেকে ইঞ্জিন কিনবে না, বরং নিজের মাটিতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে 120 কিলো নিউটন শক্তির হাই থ্রাস্ট টার্বোফ্যান ইঞ্জিন তৈরি করবে। কিন্তু এই ঐতিহাসিক খবরটি সামনে আসার পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে। কেন ভারত তার স্বপ্নের অ্যামকা প্রজেক্টের জন্য আমেরিকার জেনারেল ইলেকট্রিক্স বা জিই ইঞ্জিনকে পাশে সরিয়ে রেখে ফরাসি সংস্থা স্যাফরানকে বেছে নিল? প্রায় 40 বছর আগে 1986 সালে শুরু হওয়া ভারতের নিজস্ব কাবেরী ইঞ্জিন প্রোগ্রাম কি তবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, নাকি এই নতুন চুক্তির পেছনে লুকিয়ে রয়েছে কাবেরী ইঞ্জিনিয়ারই এক নতুন রূপ? কেন বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র বা রাশিয়া কোনো দেশকে 100% টেকনোলজি ট্রান্সফার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট দেয় না, অথচ ফ্রান্স ভারতকে সমস্ত প্রযুক্তির মালিকানা দিতে রাজি হলো? আর এই $7 বিলিয়ন মেগা চুক্তি এশিয়ার ভূরাজনীতি অর্থাৎ ইন্দো প্যাসিফিক জিওপলিটিক্স এবং চীন পাকিস্তানের প্রতিরক্ষা সমীকরণকে কিভাবে এক ঝটকায় বদলে দেবে? এই সমস্ত জটিল প্রশ্নের সহজ উত্তর নিয়ে আজকের এই পুরো বিশ্লেষণটি সাজানো হয়েছে। তাই বিশ্ব রাজনীতির এই আসল খেলাটি বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। গল্পটার সূচনা হয়েছিল আজ থেকে 40 বছর আগে, 1986 সালে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও তৎকালীন সময়ে সিদ্ধান্ত নেয় যে ভারত তার নিজস্ব লাইট কম্ব্যাট এয়ারক্রাফট অর্থাৎ তেজস বিমানের জন্য সম্পূর্ণ নিজস্ব ইঞ্জিন তৈরি করবে। আর সেই উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টের নাম দেওয়া হয় কাবেরী ইঞ্জিন প্রোগ্রাম। আমাদের বিজ্ঞানীরা দিনরাত এক করে পরিশ্রম করেছিলেন, কিন্তু বিশ্বের প্রতিরক্ষা ইতিহাসে অ্যারো ইঞ্জিন প্রযুক্তি হলো সবচেয়ে জটিল ও কঠিন এক বিজ্ঞান। একটি ফাইটার জেটের ইঞ্জিনের ভেতরে যে তাপমাত্রা এবং চাপ তৈরি হয় তা সহ্য করার মতো বিশেষ ধাতু বা সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড টেকনোলজি ভারতের কাছে তখন উপলব্ধ ছিল না। এর ফলে কাবেরী ইঞ্জিন 80 থেকে 82 কিলো নিউটন থ্রাস্ট পর্যন্ত পৌঁছতে সক্ষম হলেও ফাইটার জেটের প্রয়োজনীয় স্থিতিশীলতা দিতে ব্যর্থ হচ্ছিল। 2010 সালে এসে এই প্রজেক্টটি বড়সড় সমস্যার মুখোমুখি হয়। বহু সমালোচক বলতে শুরু করেন যে ভারতের পক্ষে নিজস্ব ফাইটার জেট ইঞ্জিন তৈরি করা হয়তো অসম্ভব। কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা আশা ছাড়েননি। পর্দার পেছনে জিটিআরই এবং ডিআরডিও ক্রমাগত ট্রায়াল এবং টেস্টিং চালিয়ে গেছে। বিজ্ঞানী ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দীর্ঘ 4 দশকের এই তপস্যার ফল আজ 2026 সালে এসে আমরা দেখতে পাচ্ছি। কাবেরী প্রজেক্টের মাধ্যমে অর্জিত জ্ঞানকেই ভিত্তি করে আজ ভারত ফরাসি প্রযুক্তির সহায়তায় 120 কিলো নিউটন থ্রাস্টের পরবর্তী প্রজন্মের একদম নতুন এক ক্লিন শিট ইঞ্জিন তৈরি করতে চলেছে। এটি কাবেরী প্রজেক্টের ব্যর্থতা নয়, বরং 4 দশকের অধ্যাবসায়ের এক জয়যাত্রা।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই চুক্তিটির আর্থিক মূল্য প্রায় 60 থেকে 61 হাজার কোটি টাকা, যা মার্কিন ডলারে প্রায় $7 বিলিয়ন। দ্য প্রিন্টের রিপোর্টে যেমনটি পরিষ্কার করা হয়েছে, ফ্রান্সের স্যাফরান কিন্তু তাদের আগের থেকে তৈরি কোনো ইঞ্জিন ভারতকে বিক্রি করছে না। অনেকেই ভুল ভাবছেন যে সাফরান হয়তো তাদের রাফাল ইঞ্জিনের M88 ইঞ্জিন ভারতকে দিচ্ছে, তা কিন্তু একদমই নয়। এখানে তৈরি করা হবে সম্পূর্ণ নতুন একটি ক্লিন শিট ইঞ্জিন, অর্থাৎ ভারতের অ্যামকা মার্ক II বিমানের ওজন, তার ডিজাইন এবং তার স্টেলথ ফিচারের ওপর নির্ভর করে শূন্য থেকে ড্রয়িং বোর্ডে এই ইঞ্জিনের ডিজাইন তৈরি করা হবে। এই প্রজেক্টের ভেতরে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? প্রথমত, সম্পূর্ণ ইঞ্জিনটি ভারত ও ফ্রান্সের বিজ্ঞানীরা যৌথভাবে ডিজাইন করবেন। দ্বিতীয়ত, সমস্ত প্রাথমিক পরীক্ষা ভারতে নির্মিত গবেষণাগারেই সম্পন্ন হবে। এবং তৃতীয়ত, ইঞ্জিনের প্রতিটি ছোট বড় পার্টস ভারতেই উৎপাদন করা হবে। এর ফলে ভারতের মাটিতে একটি বিশাল প্রতিরক্ষা শিল্পক্ষেত্র বা ডিফেন্স ইকোসিস্টেম গড়ে উঠবে, যা হাজার হাজার তরুণ ভারতীয় প্রকৌশলীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। এই চুক্তির সবচেয়ে বড় এবং ঐতিহাসিক দিকটি হলো ভারত এই চুক্তিতে পাচ্ছে 100% টেকনোলজি ট্রান্সফার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। সহজ ভাষায় বিষয়টি বুঝুন। যখন কোনো দেশ অন্য কোনো দেশের কাছ থেকে যুদ্ধবিমান বা ইঞ্জিন কেনে, তখন তারা কেবল সেই যন্ত্রটি ব্যবহারের অনুমতি পায়। আপনি যদি কোনো বিমানের ইঞ্জিন খোলেন বা তাতে নিজের তৈরি কোনো মিসাইল যুক্ত করতে চান, তবে মূল প্রস্তুতকারক দেশের অনুমতি নিতে হয়। এমনকি ভবিষ্যতে সেই বিমান বা ইঞ্জিন অন্য কোনো মিত্র দেশে বিক্রি বা এক্সপোর্ট করতে গেলেও ওই বিদেশি কোম্পানির ছাড়পত্র লাগে। কিন্তু ভারত ও ফরাসি সংস্থার স্বাক্ষরিত হতে যাওয়া এই নতুন চুক্তিতে ভারত পুরো ইঞ্জিনের মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিজের নামে পাবে। এর অর্থ কি? এর অর্থ হলো ভবিষ্যতে এই ইঞ্জিনের যে কোনো আপগ্রেড ভারত সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের গবেষণাগারে করতে পারবে। ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্সের জন্য ভারতকে আর কোনো ফরাসি ইঞ্জিনিয়ারের মুখের দিকে চেয়ে থাকতে হবে না। এবং সবচেয়ে বড় কথা, ভারত যদি চায় তবে এই 120 কিলো নিউটন ইঞ্জিনযুক্ত যে কোনো ফাইটার জেট বিশ্বের যে কোনো বন্ধুভাবাপন্ন রাষ্ট্রের কাছে সরাসরি এক্সপোর্ট করতে পারবে। ফ্রান্সের তাতে কোনো আইনি আপত্তি থাকবে না। ওয়ার্ল্ড ডিফেন্স ডিপ্লোমেসিতে এই ধরনের চুক্তি অত্যন্ত বিরল। আমেরিকা বা রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশগুলোও তাদের নিকটতম মিত্র দেশগুলোকে এই হট সেকশন টেকনোলজি হস্তান্তর করতে রাজি হয় না। কিন্তু ভারতের কূটনৈতিক সাফল্য এবং বিশাল বাজারের শক্তির কারণেই ফ্রান্স এই শর্তে রাজি হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, ভারত কেন আমেরিকার জেনারেল ইলেকট্রিক্সকে বাদ দিয়ে ফ্রান্সের দিকে হাত বাড়ালো? ডিফেন্স স্টার এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলো বিশ্লেষণ করলে একটি জিনিস পরিষ্কার হয়ে যায়। 2023 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছিলেন, তখন আমেরিকার GF414 ইঞ্জিন, তেজস মার্ক II এবং অ্যামকা প্রোটোটাইপের জন্য যৌথ উৎপাদনের কথা হয়েছিল। কিন্তু আমেরিকা সবসময় প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে শর্ত চাপাতে পছন্দ করে। আমেরিকা ভারতকে প্রায় 80% পর্যন্ত টেকনোলজি ট্রান্সফার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাদের কোর হট সেকশন টেকনোলজি বা IP রাইটস দিতে অস্বীকার করে। তারপরেও চুক্তির পর আমেরিকা অতিরিক্ত অর্থ দাবি করে এবং ডেলিভারি টাইমলাইনে বারবার বিলম্ব ঘটাতে থাকে। ভারত এখান থেকেই বড় ভূরাজনৈতিক শিক্ষা গ্রহণ করেছে। ভারত বুঝে গেছে যে কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার উপর একক নির্ভরতা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। আমেরিকা যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে অথবা সরবরাহে বিলম্ব ঘটিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। তাই ফ্রান্সকে বেছে নিয়ে ভারত ওয়াশিংটনকে একটি অত্যন্ত কড়া ও স্পষ্ট বার্তা পাঠালো। জিওপলিটিক্সে ভারত কোনো নির্দিষ্ট ব্লকের অনুগামী নয়। ভারত নিজের ন্যাশনাল ইন্টারেস্ট এবং প্রতিরক্ষা সুরক্ষাকে সর্বাধিকার দেয়। আমেরিকা যদি প্রযুক্তি দিতে দ্বিধা করে, তবে ভারতের কাছে বিকল্প পথ সবসময় খোলা রয়েছে। এই মেগা প্রজেক্টের অনুমোদনের সাথে সাথে ভারত বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছে গেল। আজ বিশ্বে মাত্র 4টি দেশ রয়েছে যাদের নিজস্ব প্রযুক্তিতে উন্নত মানের টার্বোফ্যান জেট ইঞ্জিন ডিজাইন ও তৈরি করার পূর্ণ সক্ষমতা রয়েছে: আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাজ্য। চীন অনেক চেষ্টা করে এবং রাশিয়ার ইঞ্জিন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কিছু প্রোটোটাইপ তৈরি করলেও তাদের ইঞ্জিনের স্থায়িত্ব ও মান এখনও আন্তর্জাতিক স্তরে প্রশ্নের মুখে। ভারত আজ আনুষ্ঠানিকভাবেই সেই অতি অভিজাত বা এলিট ক্লাব অফ নেশনসে প্রবেশ করতে চলেছে। ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান অ্যামকা 2টি ফেজে বা ধাপে তৈরি হবে। প্রথম দিকের প্রোটোটাইপ এবং শুরুর দিকে মডেলগুলোতে মার্কিন GEF414 ইঞ্জিন ব্যবহার করা হবে, যা সাময়িক সময়ের জন্য আমাদের প্রয়োজনীয়তা মেটাবে।
পরবর্তীতে ভারতে তৈরি এই 120 কিলোনিউটনের শক্তিশালী সম্পূর্ণ স্বদেশী ফরাসি ভারতীয় যৌথ ইঞ্জিন দিয়ে চালিত হবে অ্যামকা মার্ক II। এর ফলে আগামী 50 বছরের জন্য ভারত আকাশসীমার সুরক্ষায় সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে উঠবে। আমাদের আর কোনো বিদেশি শক্তির স্যাংশন বা ব্ল্যাকমেলের ভয় থাকবে না। একই সাথে এটি আমাদের কাবেরী ইঞ্জিন প্রোগ্রামকেও এক নতুন জীবন দেবে, কারণ এই প্রজেক্ট থেকে অর্জিত জ্ঞান ব্যবহার করে আমাদের বিজ্ঞানীরা নিজস্ব 100% স্বদেশি ইঞ্জিন তৈরির কাজকেও ত্বরান্বিত করতে পারবে। পরিশেষে এটাই বলা যায়, বহু বছরের আত্মত্যাগ, রাজনৈতিক সদিচ্ছা এবং ভারতীয় বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের পর ভারত আজ এমন এক প্রতিরক্ষা স্বাবলম্বিতার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গর্বিত করবে। 120 কিলোনিউটন শক্তির এই বিশ্বমানের ইঞ্জিন যখন ভারতের অ্যামকা স্টেলথ ফাইটারে গর্জে উঠবে, তখন আকাশে ভারতের সার্বভৌমত্ব কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। বিশ্ব রাজনীতির এই চরম উত্তাল সময়ে ভারতের এই কৌশলগত পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? ফরাসি প্রযুক্তি এবং ভারতীয় মেধার এই যুগলবন্দি কি বিশ্বমঞ্চে ভারতের শক্তির নতুন পরিচয় তৈরি করতে পারবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। প্রতিরক্ষা ও ভূরাজনীতি সম্পর্কিত এমন সত্য ও বাস্তব বিশ্লেষণের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোবাল আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।